নমস্কার, আমি অভিরূপ আর আপনারা শুনছেন উইকলি বেঙ্গলি পডকাস্ট। আমাদের আজকের গল্প অদৃশ বর্ধনের লেখা স্যালমন সাহেবের সিন্দুক লুট। গল্প পাঠে আমি অভিরূপ এবং সায়নী। আমাদের সাপ্তাহিক গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন উইকলি বেঙ্গলি পডকাস্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প স্যালমন সাহেবের সিন্দুক লুট, দ্বিতীয় ভাগ। আমরা ছাড়াছাড়ি হয়ে যাচ্ছি। তা তো হচ্ছে। ভ্রমর গুঞ্জরিত হয়ে রইল আপন ছন্দে, কিন্তু ছন্দ কাটা সুর চালিয়ে গেল গজানন। তবে চাকরি গেল বলে ছাড়াছাড়ি হচ্ছে, এইটাই যে দুঃখের। আমার কাছে নয়। কেন বুঝছো না ভ্রমর? আমার কাজটা যে বিশেষ ধরনের। বই কিনে তাগার করে কারা, যাদের মাথায় ছিট আছে। এটা একটা ম্যানিয়া, 5 জনকে দেখানো। সেই জন্য একজন লাইব্রেরিয়ানও দরকার। কটা বাড়িতে আজকাল লাইব্রেরিয়ান রাখে? কোথাও না। সরকারের দাদন খাওয়া লাইব্রেরিতে চান্স পাওয়া মুশকিল, পেলেও মাইনে পোষাবে না। সুতরাং আমার দুর্দিন আরম্ভ হচ্ছে কাল থেকে, মানে 2 মাস পর থেকে। না, মানে 2 মাসের পেমেন্ট খরচা হয়ে যাওয়ার পর থেকে। তবে উনি কবে ফিরবেন তার ঠিক নেই। বিশ্ব বাউন্ডুলে মানুষ, আবার আটলান্টিকে নেচে নেচে বেড়াতে পারেন। তখন আমি কি করব? আঙুল চুষব? ভ্রমর বলতে যাচ্ছিল, সেটাই বা মন্দ কি? একসময় সবাইকে আঙুল চুষতে হয়েছে। তোমার মতো বুড়ো খোকারও সেটাই করা উচিত। কিন্তু এই নিতান্ত অপ্রিয় বাক্যটি বলা অতিশয় অসঙ্গত হবে বলেই ভ্রমরের মতো পালিশ করা ঝকঝকে মেয়ে নিজেকে সামলে নিয়েছিল। গজানন নৈশব্দ ভঙ্গ করে বলেছিল, কিছু একটা করা উচিত। কি করা উচিত? তোমাকে বিয়ে করা। আকাশ থেকে যেন শিলাপতন ঘটেছিল 3-3টে দুর্মত শব্দের মধ্যে। শিলাবৃষ্টি, প্রণয় ভিক্ষা নয়, সরাসরি পানি প্রার্থীর শিল ছোঁড়া। 2 নয়নে কিন্তু অভয় উদ্যান ফুটিয়ে তুলতে পারেনি ভ্রমর। শুধু চোখে চোখে চেয়েছিল অনেকক্ষণ। ভ্রমর জানে তার বরতনুর মায়াকান্তি পুরুষের মনের আকাশে মেঘ সৃষ্টি করতে পারে। ভ্রমর জানে তার মতো সুন্দরীর ইন্দ্রিয় ঘন বিকিরণ পুরুষের চিত্তে বিকার জাগাতে পারে। ভ্রমর এও জানে তার শরীরের অনর্গল লাবণ্য প্রবাহ পুরুষের চিত্ত বিকল করে তুলতে পারে। আর একথাও ভ্রমরের অজানা নয় যে বহুবার বহু পুরুষের জীবনে মূর্তিমতী ট্র্যাজেডি হতে হয়েছে তাকে। এবারেও সেই ভূমিকায় অবতীর্ণ হতে হবে। এই অসহ্য নীরবতা সহ্য করতে পারেনি গজানন, বিশেষ করে ভ্রমরের 2 চক্ষুতে কুমেরু আর সুমেরুর বরফ দেখবার পর থেকে। তাই ছিটকে গিয়েছিল চেয়ার থেকে। বুঝেছি, কিন্তু একটু দেরিতে বুঝলাম। একটু আগে বোঝা উচিত ছিল। বরফ চোখেই তাকিয়ে থেকে বরফ ঠান্ডা গলায় ভ্রমর বলেছিল, কি বোঝা উচিত ছিল? এই ডাক্তার বাগচির কেসটা। ডাক্তার বাগচির কি কেস? জবাব দেওয়ার অথবা নিজেকে খোলতাই করার আর চান্স পায়নি গজানন। তার আগেই পাশের ঘর থেকে শব্দ তরঙ্গ সবেগে কপাট ভেদ করে এসে দুজনেরই কানের পর্দায় দুমদাম দমাস করে আছড়ে পড়েছিল। অতিশয় স্পষ্টভাবেই আছড়ে পড়েছিল, কারণ সেই শব্দলহরী আর যাই হোক সুখকর মোটেই নয়। পরে
শব্দলহরীর বিশদ বর্ণনা দেওয়ার সময় দুজনের কেউই কিন্তু নিশ্চিতভাবে বলতে পারেনি আওয়াজ টাওয়াজগুলো চেঁচানি নাকি গোঙানি নাকি অসংলগ্ন কথার সবে শুরু হওয়া। তিনটেই একই সঙ্গে শোনা গিয়েছিল, এমনটাও তো হতে পারে। তারপরেই বেশ কয়েকবার শোনা গিয়েছিল চাপা থপ 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 শব্দ, যেন কাঠের ব্লকে মাংস কুচি কুচি করা হচ্ছে চপার দিয়ে। তারপরেই নৈশব্দ। দূর থেকে শুধু ভেসে আসছিল বৃষ্টি ঝরার শব্দ। ইন্দ্রনাথের বাড়িতে এই গল্পই বলতে শুরু করেছিল ভ্রমর সরকার। কান খাড়া করে শুনে গিয়েছিল জয়ন্ত নিজেও। এর আগে একাধিকবার শোনা সত্ত্বেও ভ্রমর বলেছিল, কি যে ঘটছে স্টাডির মধ্যে, আমাদের দুজনের মধ্যে কেউই তা বুঝতে পারছিলাম না। দুজনেই সান্যাল সাহেব বলে অনেকবার ডেকেছিলাম, চেঁচিয়েছিলাম, কিন্তু কোনো জবাব পাইনি। দরজাও খুলতে চেষ্টা করেছিলাম আমি আর গজানন দুজনে মিলেই, কিন্তু খুলতে পারিনি। ভেতর থেকে ছিটকিনি তোলা ছিল কি? মানে খিল দেওয়া ছিল? না, জাম হয়ে গিয়েছিল। বৃষ্টির ড্যাম্পে তো কাঠ ফুলে যায়। গজানন অনেক ঠেলেও খুলতে পারল না। তখন পিছিয়ে গিয়ে দৌড়ে এসে লাফিয়ে পড়ে কাঁধের ধাক্কা মেরে দুহাট করেছিল পাল্লাটা। সান্যাল সাহেব ছাড়া কেউ ছিল না ঘরে, সেটা আমি ভালো করেই দেখে নিয়েছি। ঘরের মধ্যে নিশ্চয়ই কাউকে দেখতে পাবো এই ভয়েই চোখটা বুলিয়ে নিয়েছিলাম। আলো ঝলমল করছিল ঘরে। মাঝের মস্ত টেবিলটার ঠিক মাথার উপরকার বিরাট ঝাড় লণ্ঠনের মোমবাতির জায়গায় ইলেকট্রিক ক্যান্ডেল জ্বলছিল। স্টাডি রুমের লাগোয়া ছোট্ট কল ঘরটাতেও আলো জ্বলছিল। ও ঘরে ওয়াশ বেসিন আছে, টয়লেট রুম। চোখের পলকেই সব দেখা হয়ে গিয়েছিল। কেউ ঘাপটি মেরে ছিল না সেখানেও। একটানা কথার ঝড় চালিয়ে, গলার সুইচ অফ করে চোখের আলো জ্বালিয়ে একে একে প্রত্যেকের মুখভার নিরীক্ষণ করে গিয়েছিল ভ্রমর সরকার। নরম গলায় ইন্দ্রনাথ তখন বলেছিল, আপনার চোখের মধ্যে দিয়ে দেখতে চাই সেই সময়ের ঘরের দৃশ্য। উপহার দেবেন? ভ্রমরের টেনশন আড়ষ্ট কণ্ঠস্বরও সহজ হয়ে গিয়েছিল তৎক্ষণাৎ। হ্যাঁ, টেবিলের ওদিকে পড়েছিলেন সান্যাল সাহেব, টেবিল থেকে একটু দূরে। টেবিলের জানলার ওই মাঝের জায়গাটায়। জ্ঞান ছিল না, নাক দিয়ে রক্ত গড়াচ্ছিল। ঠোঁটের জ্বলন্ত সিগারেট রেখেছিলেন টেবিলের কিনারায়। মেহগনি কাঠটা পুরো পুড়ে যাচ্ছিল, পোড়া গন্ধ বেরোচ্ছিল। বড় টেবিলের পাশে তার নিজের চেয়ার উল্টে পড়েছিল। উল্টে গেছিল আরও একটা ছোট টেবিল। কার্পেটের একটা জায়গায় ভিজে ভিজে দেখাচ্ছিল। হাতের গ্লাসটা গড়াচ্ছিল সেখানে। পাশেই গড়াচ্ছিল কাচের স্টপার লাগানো ডিক্যান্টার। ছিপিটা খুলে না যাওয়ায় হুইস্কিটা ডিক্যান্টারের ভিতরেই ছিল। তার পাশেই ঠিকরে গিয়ে পড়েছিল মেটালের বাহারি সাইফন। সান্যাল সাহেব ঘুমাচ্ছিলেন। আমি আর গজানন ছুটে গিয়ে ওকে পাশ ফিরিয়েছিলাম। হাতিয়ারটা দেখেছিলাম, পিঠের তলাতেই ছিল। একটা ঝাঁটা, ফাঁপা হাতলে শীষে দিয়ে ভরাট করা। লম্বায় 6 থেকে 7 ইঞ্চি, কিন্তু ওজনে আধ কেজির মতো। গজানন ফার্স্ট এড করতে পারত। সান্যাল সাহেবের মাথার পিছন দিকটায় হাত বুলিয়ে আমাকে বলল, ডাক্তারকে এক্ষুনি খবর দাও। আমি দৌড়েছিলাম লাইব্রেরির ঘরের টেলিফোন থেকে ফোন করবার জন্য। সান্যাল সাহেবের টেলিফোনের দিকে আমি যাইনি। বিকেল থেকে টেলিফোনের প্লাগটা খুলে রেখেছিলেন যাতে ওনাকে কেউ বিরক্ত করতে না পারে। কিন্তু ফোন করবার আগেই দেখলাম ডক্টর বাগচি সামনের হল ঘরে সিঁড়ি বেয়ে উঠে আসছেন। খুশি হয়েছিলেন তাকে দেখে? অত্যন্ত তরল কৌতুক কণ্ঠে কথাটা বলার সময় ইন্দ্রনাথের চোখে নিচে উঠেছিল
দুষ্টুমি। স্মার্ট মেয়ে ভ্রমর সরকার। মুক্তা নয়নে দুটি দেখা গেল ক্ষণিকের জন্য। পরক্ষণেই ফুরফুরে গলায় বলল, হব না কেন? একে তো পথ চেয়ে বসেছিলাম, তার উপরেই নারকীয় কাণ্ড। ডক্টরও আমার দিকে হাসি হাসি মুখে তাকিয়ে সিঁড়ি বেয়ে উঠে আসছিলেন, এক হাতে ইসিজি মেশিন আর এক হাতে মেডিসিন বক্সটা নিয়ে। গাড়িতে এসেছিলেন? তাই তো আসেন। আওয়াজ শুনতে পাননি? কি মুশকিল, এমন প্রশ্ন করেন না। আজকালকার জাপানি মডেলের গাড়িগুলো তো সাউন্ডলেস, তারপর বৃষ্টির সাউন্ড। আমরাও শব্দ করে গেছি, সেই জন্যই হয়তো। বুঝলাম। আপনি খুশি হয়েছিলেন ডাক্তার সাহেবকে দেখে। ইন্দ্রনাথ পাল্টা স্মার্টনেস দেখিয়ে গেল কথার তুবড়িতে। খুশি শব্দটার ওপর অহেতুক জোর দেওয়ায় আরক্তক গণ্ডদেশ আরও একটু রক্তিম হলো কিনা বোঝবার আগেই মোক্ষম প্রশ্নটা ছুঁড়ে মারল ইন্দ্রনাথ। কিন্তু বাড়ির মধ্যে ঢুকলেন কি করে? সদর দরজা কি খোলা ছিল, নাকি চাকর বাকরেরা খুলে দিয়েছিল? সপাটে জবাব দিয়ে গেল স্বল্পকুন্তলা। সেটা তো আমারও প্রশ্ন। চাকর বাকর সবাইকে বিদেয় করে দিয়েছিলেন সান্যাল সাহেব ডিনারের পরে, ফর সেফটি। সিন্ধুকবর্তী অত টাকার জন্য নিশ্চয়ই হবে। মুখে অবশ্য বলেছিলেন, এই দেখো বৃষ্টি পড়ছে তো, বাড়ি যাও তোমরা। 24 ঘন্টার কাজের লোক রাখতেন না? দারোয়ান, ড্রাইভার, এনিওয়ান? একদম না। সবই তো নিজের হাতে করার শিক্ষা নিয়ে এসেছিলেন বিলেত থেকে। আমাদের বলতেন, আমি কর্মযোগী, কোনো কাজ ছোট নয়, বলে গেছেন কে? স্বামী বিবেকানন্দ। তাহলে সদর দরজা নিশ্চয়ই খোলাই ছিল, ডাক্তার আসবেন বলে। ঠিক বলেছেন। ডক্টর ওই জন্যই শটান উঠে এসেছিলেন সিঁড়ি বেয়ে। খুশি মুখেই উঠছিলেন। আমি কিন্তু খুশি মুখে নিশ্চয়ই তাকাতে পারিনি, তাই ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করেছিলেন, কি ব্যাপার, মারাত্মক কিছু ঘটেছে নাকি? হ্যাঁ ঘটেছে, তাড়াতাড়ি আসুন। কোনো কমেন্ট না করে উনি ওপরে উঠে এসেছিলেন সান্যাল সাহেবকে দেখতে, মানে এক্সামিন করতে। এক্সামিন করে বললেন, কনকাশন অফ ব্রেন, বেশ কয়েকবার শক্ত হাতের ব্লো মারা হয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম অ্যাম্বুলেন্সে ফোন করব কিনা। উনি বললেন, এখন নড়ানো উচিত হবে না, ঝাঁকুনি দেওয়া উচিত হবে না, আর বিছানায় শুইয়ে দিতে হবে বাড়িতেই। বিছানায় ধরাধরি করে বয়ে নিয়ে যাওয়ার সময় টুকটাক অনেক জিনিসপত্র পড়ে গিয়েছিল ওনার পকেট থেকে। তার মধ্যে সিন্দুকের চাবিটা ছিল না, ওটা গাড়ির চাবির রিংয়ে থাকতো। আমি দেখেছি, তখন দেখলাম নেই। চাবির থোকাটা রেখেছিলেন টেবিলের উপর, সেখানেও পাইনি। কিন্তু পরে দেখেছি সিন্দুকেই লাগানো রয়েছে। এর পরের ব্যাপারটা তো নতুন করে বলার দরকার নেই আশা করি। সিন্দুক ফাঁকা, শুধু টাকার বান্ডিলগুলোই নয়, দুটো দামি ফাইলও নিরুদ্দেশ। তার মধ্যে ইন্দিরা বিকাশ পত্রটত্র থাকতো। পরিষ্কার ডাকাতি। করাতবিহীন জানলার বাইরে লাগানো একটা মই, নিচে ফুল গাছের কাছে নরম মাটি লণ্ডভণ্ড, পায়ের ছাপ, এইসব। চোর খুব পাকা। শুধু একটা ব্যাপার। থামল মুক্তা নয়না ভ্রমর সরকার। কি সেই ব্যাপার? দুটো জানলারই ছিটকিনিটা ভিতর থেকে তোলা ছিল। হঠাৎ কাশি পেয়ে গেল ইন্দ্রনাথের। তারপর জয়ন্তর দিকে চেয়ে নিয়ে ভ্রমর সরকারকে বলল, দুটো জানলারই ছিটকিনি তোলা ছিল ভিতর থেকে? শিওর? অ্যাবসলিউটলি। ভুলটুল হয়নি তো? বলে তো বাঁচতাম। এবার একটু অসহায় দেখায় ভ্রমরকে। পুলিশ তো ঠিক এই পয়েন্টেই সন্দেহ করে বসেছে আমাদের দুজনকে। আমি আর গজানন শার্ট করে নিশ্চয়ই মাল করে সরিয়েছি, সান্যাল সাহেবের মাথায় ডান্ডা হাঁকিয়েছি। ভ্রমর
এখন হাঁপাচ্ছে। দম ফুরিয়ে যাওয়ার জন্য নয়, মেয়েদের ওই ব্যাপারটায় অতিমানবিক শক্তি আছে। তাদের হাঁপানি রোগও বড় একটা হয় বলে জানা নেই। ভ্রমর হাঁপাচ্ছিল উদ্বেগ আর উৎকণ্ঠার আতিশয্যে। তাই ক্ষণিক হাঁপিয়ে নিয়েই ফের চালিয়ে গেল পুরোদমে। অমন ভেবে নেওয়াটাও খুব সোজা। বাড়িতে তখন মানুষ বলতে সান্যাল সাহেব ছাড়া আমরা দুজনই বসেছিলাম। স্টাডি রুমে ঢুকতে গেলে যে দরজাটা পেরোতে হয় সেই দরজাটার ঠিক বাইরে। বাইরের কোনো লোক, যাকে আপনারা সাধু ভাষায় বলেন আগন্তুক, বাড়ির মধ্যে ছিল না। স্টাডি রুমের দুটো জানলারই সার্সি কপাট বন্ধ ভিতর থেকে। সার্সির কোনো কাঁচও ভাঙা ছিল না। হাত গলিয়ে ছিটকিনি খোলাও তাই সম্ভব নয়। খুলতে পারতাম শুধু আমরা দুজন, কিন্তু তা আমরা করিনি। আমার আর কিছু বলার নেই। মুচকি মুচকি হেসে যাচ্ছিল ইন্দ্রনাথ শেষের দিকের কথাগুলো শুনতে শুনতে। ওর ব্রেনের মধ্যে নতুন একটা আইডিয়া যে হু হু করে ডালপালা মেলে ধরেছে, তা ওর নয়ন দুটির চকিত চমক দেখেই বুঝতে পারছিলাম। ভ্রমরের মেল ট্রেন স্পিচ বন্ধ হতেই মিটিমিটি হেসেও বলল, কিন্তু ম্যাডাম, পুরো ব্যাপারটা তো সাজানো হতে পারে। ধরে নেওয়া যাক না মইটা আপনারাই জানলার গায়ে লাগিয়ে রেখেছিলেন, তারপর গীতা হাতে শপথ করে বলে গেছেন জানলাটা ভিতর থেকেই বন্ধ ছিল। নাটক যখন এই পর্যায়ে পৌঁছেছে, জয়ন্ত তখন সংলাপ বর্ষণ থেকে বিরত থাকতে পারল না। রাশভারী পুলিশি গলায় বলল, জাস্ট আ মোমেন্ট মিস সরকার, আপনি এখানে পায়ের ধুলো দেওয়ার ঠিক আগেই আমার ফ্রেন্ড ইন্দ্রনাথ রুদ্রকে বলছিলাম সান্যাল সাহেবের জ্ঞান ফিরেছে। এইমাত্র কথাও বলে এলাম, জানলাম। বলে থামল জয়ন্ত। কি জানলেন? জানলাম যে আপনি যে স্টেটমেন্টটা দিয়ে গেলেন তা বর্ণে বর্ণে সত্যি। আপনাকে আর মিস্টার গজানন গম্ভীর। হ্যাঁ হ্যাঁ রাইট, বিশ্রীর নাম। সান্যাল সাহেব আপনাদের দুজনকেই ক্লিন সার্টিফিকেট দিয়ে গেছেন ফর ইউর ইনফরমেশন। আর এই ক্রাইমে কোনো রকমভাবেই আপনারা দুজন সংশ্লিষ্ট নন। নো কমপ্লিসিটি। নট এট অল। এইবার কিন্তু বাকচতুরা ভ্রমরের রসনা রইল অসার, কিন্তু যেন ঈষৎ শ্বেত হয়ে এলো সদা আরক্ত কপোল। ঘরজোড়া শব্দহীনতার প্রথম শব্দস্রোত বইয়ে দিল জয়ন্ত। সান্যাল সাহেব বলেছেন উনি লাইব্রেরির ঘরের দরজার দিকে মুখ করে বসেছিলেন। উনি শুনতে পাচ্ছিলেন আপনাদের দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে, কিন্তু কি কথা হচ্ছে তা তিনি শোনেননি। 2, জানলার দিকে পিঠ ফিরিয়ে বসেছিলেন সান্যাল সাহেব, যেমন বসে থাকেন ইউজুয়ালি, কিন্তু জানলাতেই ছিটকিনি তুলে দিয়ে এসেছিলেন উনি নিজেই। সুতরাং জানলার ছিটকিনি তোলাই ছিল। রাত 9টা বাজবার একটু পরেই উনি পিছনে পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন। পা টিপে টিপে অথবা পা টেনে টেনে চলার আওয়াজ। উঠতেই যাচ্ছিলেন এমন সময় মাথায় পড়েছিল ডান্ডা পিছন থেকে। আর এরপর তার আর কিছু মনে নেই। সুতরাং মিস সরকার, মনে হচ্ছে আপনি বর্ণে বর্ণে সত্যি বলে গেলেন। ঠিক এই সময় ইন্দ্রনাথের ইচ্ছে হলো অ্যাক্টিভ ড্রাই হুইস্কি গ্রহণ করার জন্য। বেমক্কা আওয়াজে চমকে উঠল সকলেই। তারপর ভ্রমর সরকার বলল, তাহলে আমি নট গিল্টি। অ্যারেস্ট করবেন না? করতেই তো পারছি না। ভেরি সরি ফর দ্যাট। কাকে যে অ্যারেস্ট করা যায় সেটাই বোঝা যাচ্ছে না। জানলার ভিতর থেকে ছিটকিনি তোলা, দরজার ওপরও নজর ছিল। ঘরের মধ্যে কেউ ঘাপটি মেরেছিল না, অথচ আক্রান্ত ব্যক্তির জবানবন্দি অতিশয় স্পষ্ট। কেউ একজন তাকে পিছন থেকে মেরেছে। মিরাকেল ছাড়া আর কি বলা যায় এই মিস্ট্রিকে? মহারহস্যশালা। ঠোঁটের কোণে সুতীক্ষ্ণ হাসি ফুটিয়ে বলল ইন্দ্রনাথ রুদ্র। জয়ন্ত বলল, এবং সেই মহারহস্য শ্যালককে পাকড়াও করার জন্য চলো যাই স্যালমন সাহেবের সামনে। স্যালমন সাহেব? বিষম অবাক হয়ে শুধল নির্মেদ মেয়ে ভ্রমর সরকার। তিনি কে? আপনাদের সান্যাল সাহেব। হ্যাঁ, চলুন, আপনিও চলুন।
স্যালমন সাহেবের ধমনীতে যে অতি অভিজাত রক্ত প্রবাহিত তা তাঁর শয়নকক্ষে ঢুকলেই মালুম হয়। ফার্নিচারগুলো শুধু অনুপম নয়, নিরতিশয় জমকালো, যেন সেকেন্ড ফ্রেঞ্চ এম্পায়ার পুরো মাত্রায় অধিষ্ঠিত রয়েছে এই ঘরে। এক কথায় গ্র্যান্ড রুম। বিশাল বাহারি পালঙ্কের ওপর পিঠে বালিশ ঠেস দিয়ে তিনি এখন বসে আছেন, মাথায় ঘিরে ব্যান্ডেজের হেলমেট। পলঙ্কের পাশে দাঁড়িয়েছিলেন একান্ত অনুগত পার্শ্বচরের মতো ডক্টর তুষার বাগচি। তার এক হাতের আঙুল স্যালমন সাহেবের কবজিতে ন্যস্ত। ভীষণ গম্ভীর মুখে তিনি ঘোষণা করলেন, সরি, আর সময় দেওয়া যাবে না। ঝটকা মেরে হাত সরিয়ে নিলেন স্যালমন সাহেব। জয়ন্ত ধৈর্যের অবতার বিশেষ হয়ে চেয়ে রইল। তারপর বলল, সান্যাল সাহেব, আপনার কাছ থেকে আর একটা ব্যাপার জানার ছিল। জানলা দুটোয় ছিটকিনি তুলে দিয়েছিলেন কখন? সান্যাল সাহেব বললেন, বহুবার জবাব দিয়েছি এই প্রশ্নের, ফের দিচ্ছি। দ্যাট ব্লাইটার পিছন থেকে আমার মাথায় ঝাঁটা মারার মিনিট 10 আগে। বলেই শুধরে নিলেন। ঝাঁটা মারা শব্দযুগল তার মনঃপুত হয়নি। বললেন, মানে ঝাঁটার হ্যান্ডেল দিয়ে মারার মিনিট 10 আগে। জয়ন্ত বলল, কিন্তু তাকে দেখেননি। না, দেখিনি। দেখলে তো। জানলা বন্ধ করতে গেলেন কেন? জানলার বাইরে মই লাগানো রয়েছে, দেখতে গিয়েছিলাম বলে। যদি চোরের আবির্ভাব ঘটে এই ভয়ে। 50 লাখের গন্ধ নিশ্চয়ই ব্যাংক থেকেই ছড়িয়েছে। মই কে লাগিয়েছিল সে খোঁজ নেননি? দরকার মনে করিনি। কিন্তু একটু নার্ভাস হয়ে গিয়েছিলেন। গর্জে উঠলেন স্যালমন সাহেব। নার্ভাস? আমি? বডিতে নার্ভ বলে কিছু আছে আমার? শেষ প্রশ্নটা নিক্ষিপ্ত হল ডক্টর বাগচি আর গজানন গম্ভীরদের তাক করে। সবিনয়ে ডাক্তার বললেন, ভীষণ মজবুত গঠন আপনার। রক্তলাল চোখে স্যালমন সাহেব ডাক্তারের মুখবয়ব নিরীক্ষণ করলেন। কথাটা যেন তার মন জোগানোর জন্য বলা হলো। তারপর চোখ ঘুরিয়ে নিলেন গজানন গম্ভীরের দিকে। তার মুখ যেন পাথরের মুখ। অগত্যা ফের তাকালেন জয়ন্তের দিকে। তাকে নার্ভাস বলায় যে তার ক্ষোভ এখনো প্রশমিত হয়নি তা কণ্ঠস্বরে প্রকাশ করলেন। আর কিছু জানতে চান? আর একটা প্রশ্নের জবাব। আর ইউ শিওর যে টয়লেট রুমে অথবা স্টাডি রুমে আগে থেকে কেউ ঢুকে বসেছিল কিনা, মানে অ্যাটাক করার আগে? ডেড সার্টেন। শেষ সিদ্ধান্তে চলে এলো জয়ন্ত। আগে অথবা পরে কেউই লুকিয়ে থাকেনি। আগে আর পরে জানালা বন্ধ ছিল। আমার ভূতে বিশ্বাস নেই, সুতরাং ব্যাপারটা অসম্ভব। সান্যাল সাহেব, আদৌ কি আপনার মাথায় ঝাঁটার ডান্ডা হাঁকানো হয়েছিল? আর ইউ শিওর? জবাবটা আমি দিতে পারি কি? দরজার কাছ থেকে ভেসে এলো ইন্দ্রনাথের সুবচন। এখন তার হাতে রয়েছে খবরের কাগজে মোড়া একটা বস্তু। ছুটতে ছুটতে এসেছে বলে হাঁপাচ্ছে। স্যালমন সাহেবকে লক্ষ্য করে বলল, সরি, আই এম এক্সট্রিমলি সরি ফর মাই ফ্রেন্ড জয়ন্ত। ওর শেষ কথাটার জন্য ব্রেন স্ট্রোক হয়ে যেত যে। ঘর একেবারে নিস্তব্ধ। জয়ন্ত গনগনে চোখে চেয়ে রয়েছে ইন্দ্রনাথের দিকে। ইন্দ্রনাথ বলছে, সান্যাল সাহেব, আপনিও ভুল বলেননি। 3-3বার আপনার মাথায় ঝাঁটা মারা হয়েছিল, মানে ঝাঁটার হ্যান্ডেল দিয়ে মারা হয়েছিল। মেরেছিল এই ঘরেরই একজন। তবে পুলিশ একটা ঠিক কাজ করেছিল, আপনার স্টাডি রুমে তালা ঝুলিয়ে প্রবেশ নিষেধ করে দিয়েছিল, আর তাই একটা অপকর্ম অনুষ্ঠিত হতে পারেনি। বিস্ফোরণের পর যেমন থমথমে শব্দহীনতার আবির্ভাব ঘটে, এ ঘরে এখন সেই অবস্থা। কাগজের মুড়ুক খুলে ইন্দ্রনাথ বার করল একটা বড়সড় সোডা ওয়াটার সাইফন। দমাস করে সেটা রাখল মাঝের টেবিলে। বেশ বড় একটা সাইফন, চারিদিকে ধাতুর পটি দিয়ে বাঁধানো। ধমকে উঠল জয়ন্তকে। সাইফান নিয়ে আমাকে কিছুই বলোনি কিন্তু জয়ন্ত, তোমার বলা উচিত ছিল।
বলেছেন কিন্তু এই ইয়াং লেডি। দেখালো ভ্রম সরকারকে। মুখ লাল হয়ে গেল জয়ন্ত চৌধুরীর। বলিনি মানে? 100 বার বলেছি। না না না। উদারা মুদারা ছাড়িয়ে তারায় পৌঁছে গেল ইন্দ্রকণ্ঠ। শুধু বলেছিলে একটা সাইফন। অনেক হদ্দশালায় যেরকম থাকে, যেরকম সাইফন, সেই সাইফন। কিন্তু এই বিশেষ ধরনের সাইফনের কথা তো তুমি একদমই আমাকে বলনি। রেগে গেল জয়ন্ত। আশ্চর্য তো, ঝাঁটার বাড়ি মারা হয়েছিল সান্যাল সাহেবের মাথায়। সাইফন দিয়ে খুলি ফাটানোর চেষ্টা তো হয়নি। হয়েছিল, বলল ইন্দ্রনাথ। নিস্তব্ধ হয়ে গেল শয়নকক্ষ। এখন একটা আলপিন পতনের শব্দ শোনা যাবে। দম নিয়ে ইন্দ্রনাথ বলল, অর্ডিনারি সাইফন প্লেন গ্লাসে তৈরি হয়, আর এইরকম মেটাল ব্যান্ডের কাটাকুটি মোড়ক থাকে না তাতে। সাইডের সরু পাইপটাতেও ফানেল লাগানো থাকে না। সংক্ষেপে একে ফোয়ারা সাইফন বলা হয়। গ্রিক দেশে একসময় এইরকম সাইফন ব্যবহার করা হতো। আনুমানিক 250 খ্রিস্টাব্দে হিরো বা হেডেন লিখে গেছেন নিউম্যাটিকা নামে একটা বইতে। সাইফন আর ফোয়ারা যেন একই সঙ্গে। আর সান্যাল সাহেবের অ্যান্টিক জিনিসপত্র সংগ্রহের বাতিক ছিল দেশে বিদেশে ঘুরে বেড়ানোর সময়। নিশ্চয়ই তখনই এই সাইফন সেখানকার কোনো কিউরিও শপ থেকে এনেছিলেন। কি ঠিক বলছি তো? সান্যাল সাহেব লাল চোখে তাকিয়ে ব্যান্ডেজ বাঁধা ঘাড় নেড়ে সায় দিলেন। আচ্ছা, তুমি কি বলতে চাইছো কি বলো তো? গর্জন ছেড়েছে জয়ন্ত। কি বলতে চাই? আমি বলতে চাই এই সাইফনের একদিক দিয়ে প্লেন ওয়াটার অথবা সোডা ওয়াটার ঢেলে ভর্তি করে রাখা হয়। দরকারের সময় এই হ্যান্ডেলটায় চাপ দিলেই ফোয়ারার মতো জল অথবা সোডা ওয়াটার মদের গ্লাসে এসে পড়ে। তাতে হলোটা কি? কারসাজি মাই ফ্রেন্ড, কারসাজি। আর এই কারসাজিটা করা হয়েছিল এই সাইফন যন্ত্রেই। বলতে বলতে টেবিল থেকে একটা কাঁচের গ্লাস তুলে নিয়ে তাতে পিচকিরির মতো একটু সোডা ওয়াটার ঢেলে নিয়ে জিভ ঠেকালো ইন্দ্রনাথ। তারপর বিস্বাদ বিকৃত মুখে ইন্দ্রনাথ বলল, মিস্টার গজানন গম্ভীর, খুনের চেষ্টা আর টাকা চুরি, এই 2 অপরাধে আপনি অভিযুক্ত। আত্মসমর্পণ করুন। ইন্দ্রনাথ রুদ্র এখন বসে রয়েছে বেলেঘাটায় নিজের বাড়িতে। বিরাট আড্ডা জমেছে হিরোকে ঘিরে। খেঁকিয়ে বলছে ইন্দ্রনাথ, আশ্চর্য, এখনো মাথায় ঢুকলো না আপনার? আগে না। সবিনয়ে স্বীকার করলেন ডক্টর বাগচি। হ্যাঁ, সত্যি তো, আমার মাথাতেও তো ঢোকেনি। সানাইয়ের পোঁ ধরে গেল ভ্রম সরকার। তার মুক্ত চোখে এখন অত্যাশ্চর্য বিচ্ছুরণ ঘটে চলেছে। একেই বোধহয় বলা হয় হিরো ওয়ারশিপ, বীর পুজো। আসলে পুরো ট্রিকটাই রয়েছে ড্রাগের মধ্যে। যে ড্রাগ পেটে গেলেই মাথার ভিতরটায় হঠাৎ এমন রক্তচাপ বেড়ে যাবে যার ফলে মনে হবে যেন দমাস করে মাথায় একটা বাড়ি মারা হয়েছে। যন্ত্রণায় আচমকা ফেটে পড়বে, কানের মধ্যে প্রলয় নিনাদ শোনা যাবে, আর মুহূর্তের মধ্যে সংজ্ঞালোপ পাবে। ডক্টর বাগচি, ড্রাগটার নামটা আমি বলতে চাইছি না, কিন্তু আপনি তো বুঝেছেন। কি বোঝেননি? অবশ্য থাক, নাম উচ্চারণের দরকার নেই। সারাদিনে গজানন গম্ভীর বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল ফোয়ারা সাইফনের জলে বিশেষ এই ড্রাগটা ঢেলে দেওয়ার। জলের মতো তরল ড্রাগ, বিরং, নির্গন্ধ। কিন্তু সেটা মিশিয়েছে সেই সময় যখন সান্যাল সাহেব হুইস্কি পান করেন তার ঠিক আগে। মিস সরকার, এ ব্যাপারে আপনার সাহায্য পেতে পারি? অবশ্যই। ভ্রম সরকারের 2 চোখে এখন যেন তুর্কি নাচন চলছে। আপনি আর গজানন গম্ভীর মহাশয় দুজনে বসেছিলেন লাইব্রেরির ঘরে, তাই তো? হ্যাঁ। এইমাত্র আমি দেখে এলাম শ্রীযুক্ত গজানন গম্ভীর। তিনি যে চেয়ারে বসতেন সেই চেয়ারে বসলে আর স্টাডি রুমের দরজা খোলা থাকলে শটান দেখা যাবে টয়লেট রুমের দরজাটা।
ঠিক বলছি? হ্যাঁ তো, ঠিকই তো বলছেন। 9টা বাজবার কিছুক্ষণ আগেই গজানন গম্ভীর উঠে গিয়ে স্টাডি রুমে ঢুকেছিলেন, তাই তো? হ্যাঁ, ঢুকেছিল। ওই রকম তো প্রায়ই যায়। আর বেরিয়ে এসে স্টাডি রুমের দরজাটা কি নিজে টেনে বন্ধ করে দিয়েছিলেন? হ্যাঁ, আপনি যেখানে বসেন সেখানে বসে দেখে এলাম স্টাডির দরজাটা খোলা থাকলে টয়লেটের দরজাটা দেখা যায় না, কারেক্ট? হ্যাঁ, ইয়েস, দেখা যায় না। তাহলে শুনুন, গজানন গম্ভীর নিজের চেয়ারে বসে লক্ষ্য রাখছিলেন টয়লেটের দরজাটার উপর। বয়স হয়েছে সান্যাল সাহেবের, হাই ব্লাড সুগারের রোগী, ইনসুলিনও নিয়েছিলেন, ঘন ঘন টয়লেটে যেতে হয়। ব্ল্যাডারের স্ট্রেংথ কমে যায় এই বয়সে, একটু বেশি সময় লাগে ব্ল্যাডার খালি করতে। গজানন দেখেছিলেন কখন টয়লেটে ঢুকলেন সান্যাল সাহেব, দরজাটা ঠিক কখন বন্ধ করলেন। সঙ্গে সঙ্গে উঠে গিয়ে টেবিল থেকে চাবি নিয়ে সিন্দুক খুলে টাকা ভর্তি ব্যাগ আর দুটো ফাইল বার করে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন বাগানের ঝোপে। তারপর চাবিটা যথাস্থানে রেখে দরজা টেনে বন্ধ করে দিয়ে এসে বসেছিলেন নিজের জায়গায়। আর আসবার আগে ফোয়ারা সাইফনে মিশিয়ে দিয়ে এসেছিলেন মারাত্মক সেই ড্রাগ। কি এবার অল ক্লিয়ার? ভ্রমর বিস্ফারিত চোখে তাকিয়ে থেকে শুধু বলল, মাই গড। ইন্দ্রনাথ বলে চলল, ও আর একটা স্টেপ বলতে ভুলে গেছি। একটা মই ছিল না জানলার বাইরে, দেওয়ালে সাঁটানো? ওটা আগে থেকেই রেখে দিয়েছিলেন গজানন। বেরিয়ে আসবার আগে সেই মই রেখে দিয়েছিলেন হেলিয়ে, যাতে মনে হয় চোর মই বেয়ে উঠে এসেছে আর জানলা খোলাই ছিল। রাত 9টা নাগাদ লাস্ট ড্রিঙ্ক গলায় ঢাললেন সান্যাল সাহেব, আর তারপর যথারীতি যন্ত্রণায় চেঁচিয়ে উঠলেন। অনেক কিছুই ঠিকরে ফেলে দিলেন কার্পেটে, আর নিজেও ঠিকরে গেলেন মাথার মধ্যে আচমকা রক্ত ছুটে যাওয়ায়। হাই ব্লাড প্রেশারের পেশেন্ট, নাক মুখ চোখ দিয়ে রক্ত ছিটকে যাবেই। তাই মনে হয়েছে মাথায় ডান্ডা পড়েছে। খুবই স্বাভাবিক ব্যাপার, মাথায় ডান্ডা হাঁকড়ালে তো এরকম অবস্থাই দাঁড়ায়। মিস সরকার দরজা খুলতে চাইছে না, এই ব্যাপারটাতে বেশ ভালোই অভিনয় করে গেছেন কিন্তু শ্রীযুক্ত গজানন গম্ভীর। আর এমন ভান করেছেন যেন দরজা ফুলে উঠে সেঁটে গেছে। আসলে সময় নিচ্ছিলেন, যাতে আপনার মনে হয় কল্পনায় গড়া চোর সিন্দুক ফাঁক করে চম্পট দেওয়ার সময় যথেষ্ট পেয়েছে। তারপর বীর হনুমানের মতো লম্ফ দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকেছেন। সান্যাল সাহেবকে চিৎ করে শোয়ানোর সময় জামার ভিতরে লুকিয়ে রাখা ঝাঁটারূপী ডান্ডা চালান করে দিয়েছিলেন সান্যাল সাহেবের বডির ঠিক তলায়। হাত সাফাই শেষ করেই নাটকীয়ভাবে আপনার দৃষ্টি আকর্ষণ করেছিলেন সেদিকে। ধরে নিচ্ছি আপনি তখন জানলা টানলা খুলছিলেন বেশি হাওয়ার জন্য, ধরে নিচ্ছি। হ্যাঁ, ঠিক বলেছেন। আর তারপরেই সান্যাল সাহেবের মাথার পিছন দিকে হাত বুলিয়ে ন্যাকামি ঠাসা একটা আতঙ্ক চিৎকার ছেড়েছিলেন, যাতে আপনি ঘাবড়ে যান। সঙ্গে সঙ্গে বলেছিলেন ডাক্তারকে ফোন করতে, কি তাই তো? ইয়েস, ইউ রাইট। যার ফলে স্টাডি রুমে একেবারে একলা থেকে গেলেন শ্রীযুক্ত গজানন গম্ভীর। তখন কি করলেন বলুন তো? ডান্ডা দিয়ে ধাই ধাই করে মাথায় মেরে 3টে চোটের চিহ্ন ফুটিয়ে তুললেন। সান্যাল সাহেব তখন অজ্ঞান, আর আপনি টেলিফোন করছেন। তারপরেই গাড়ির চাবির রিং থেকে সিন্দুকের চাবি খুলে নিয়ে লাগিয়ে দিয়েছিলেন সিন্দুকের ফোকরে, যাতে সবার নজর যায় সিন্দুকের দিকে এবং দেখা যায় সিন্দুক লুট হয়ে গেছে। আর অবশ্যই সেটা সেই চোরের দ্বারা যে ডান্ডা মেরেছে সান্যাল সাহেবের মাথায়। তারপর একটা সেকেন্ড মুগ্ধ চেয়ে থেকে মাধুরী মেশানো মেয়ে বলল, কিন্তু গজানন দ্য গ্রেট সেদিনই ড্রাগটা আনবেন কেন? কারণ সান্যাল সাহেব তো আমাদের আগে বলেননি যে আমাদের চাকরিটা থাকবে না। একদিন না একদিন সিন্দুক লুট করতই। প্ল্যান ছকা ছিল অনেক আগেই, নইলে ঝট করে মই পেল কোথায় বাগানে? সেটাও এনে রাখা ছিল অনেক আগেই। লাইব্রেরিয়ানের চাকরি বিরল, আর এই বেকার যুগে তো আরই বিরল, বিশেষ করে যখন বিয়ের ইচ্ছে মাথার মধ্যে ঘুরছিল। সে কথা নয়, থাক। কিন্তু তারপর কি করলো গজানন? হুইস্কি। গ্লাসে তখনও যেটুকু হুইস্কি ছিল
ড্রাগ মেশানো হুইস্কিটা ফেলে দিলেন টয়লেটের ওয়াশ বেসিনে। গ্লাস ধুয়ে নিয়ে এসে তাতে ঢাললেন সামান্য নির্বিষ হুইস্কি, বোতল থেকে গড়িয়ে দিলেন কার্পেটে। কান ছিল আপনার উচ্চ কণ্ঠে টেলিফোনে কথাবার্তার দিকে। যেই শুনতে পেলেন কথা শেষ হয়েছে, ফোয়ারা সাইফনে ড্রাগ মেশানো জল টয়লেটে ফেলে দেওয়ার সময় আর নেই। চোখ মুখে ভয়ানক ভয় আর উদ্বেগ ফুটিয়ে চেয়ে রইলেন স্টাডি রুমের দরজার দিকে, যে দরজা দিয়ে ঢুকছেন আপনি আর ডক্টর বাগচি। ও, আর ভালো কথা, বুদ্ধিমান গজানন এত কাণ্ড সেরেছিল হাতে রুমাল জড়িয়ে, তাই আঙুলের ছাপ কোথাও পড়েনি। নিন, এবার আমার কথা শেষ হলো। ক্ষণিক মৌন থেকে ডক্টর তুষার বাগচি বললেন, আপনি তাহলে বলতে চান জান্নাল সাহেব মইটা দেখেছিলেন, তাই জানলা বন্ধ করে ছিটকিনি তুলে দিয়েছিলেন? হ্যাঁ, মস্ত জাহাজ সামাল দিয়ে যিনি নিয়ে গেছেন সমুদ্রের পাহাড় প্রমাণ ঢেউয়ের মাথায় নেচে নেচে, কিন্তু অতিশয় প্রত্যুৎপন্ন মতিত্ব সম্পন্ন পুরুষ সিংহ। জানলার বাইরে মই লাগানো দেখেই চোরের আবির্ভাব করতে পারে ভেবে নিয়ে জানলা বন্ধ করে দিয়েছিলেন ভিতর থেকেই। শ্রীযুক্ত গজানন গম্ভীর দেখেছিলেন কেঁচে যেতে বসেছে তার নকশাবাজি, কিন্তু জানলা খুলে দেওয়ার সময়টা আর তিনি পাননি। ডক্টর বাগচি, আপনি অবশ্যই জেনে গেছেন মিস ভ্রমর সরকার ইজ আ ভেরি পজিটিভ ইয়াং লেডি। মাথা আর চোখ চলে সমান তালে, তাই উনি চোখ মেলে দেখেছিলেন জানলার পাল্লাটা বন্ধ আছে। জানলায় যে ছিটকিনি তোলা, তাও তিনি দেখে নিয়েছিলেন, এবং সেটা দেখেই হট্টগোল সত্ত্বেও জানলা খুলে রাখার সাহস আর হয়নি গজানন গম্ভীরের। মেয়েদের চোখকে ফাঁকি দেওয়া সহজ না, বিশেষ করে যে মেয়ের নাম মিস ভ্রমর সরকার, তাকে তো একেবারেই না। আরক্ত কপলা মুক্ত নয়নার মুখের দিকে একবার তাকিয়ে ফের বলে গেল ইন্দ্রনাথ, একটা বিষয়ে অবশ্য ভাগ্য সহায় হয়েছিল শ্রীযুক্ত গজানন গম্ভীরের, অবশ্য আরেকটা বিষয়ে হয়নি। যে বিষয়টায় হয়নি সেটা আগে বলেনি। পুলিশ স্টাডি রুমে তালা ঝুলিয়ে দেওয়ায় ফোয়ারা সাইফনে ড্রাগ মেশানো জল ফেলে দেওয়া সেকেন্ড চান্স আর পাননি ভদ্রলোক। ভ্রমর সরকার ফট করে বলে ফেললেন, ছোট লোক। কর্ণপাত না করেই ইন্দ্র বলে গেল, যে বিষয়টায় লাখ গজাননকে ফেভার করেছিল সেটা হলো সান্যাল সাহেব পিছন দিকে কখনো কোনো পায়ের আওয়াজ শোনেননি। জোড়া জোড়া চাহনি নিবন্ধ ইন্দ্রনাথের মুখের ওপর। এ আবার কি কথা? সান্যাল সাহেব নিজে বলেছেন পায়ের শব্দ তিনি শুনতে পেয়েছিলেন। ইন্দ্র বলে যাচ্ছে, কার্পেট যখন অতি পুরু, তখন পায়ের শব্দ কি সেখানে জাগ্রত হয়? হয় না তো। তাহলে উনি তো মিথ্যুক নন। তাহলে কেসটা কি? উনি পরে মনে করে নিয়েছিলেন মাথায় যে ডান্ডাটা হাঁকিয়েছে সে নিশ্চয়ই উড়ে আসেননি, হেঁটেই এসেছেন। অতএব তিনি পায়ের শব্দ শুনেছেন। তিনি এটা জাস্ট মনেই করেছিলেন, শুনতে কিন্তু পাননি। একটা মতিভ্রম হয়েছিল মাত্র। বাইরের প্রকৃতির রুদ্রতাল মনের ভিতরে দোলা দেয়। গাছপালার দোলনির শোঁ ফটফট শব্দ আর মাথার ভিতরে অকস্মাৎ ডান্ডা হাঁকানোর মতো প্রলয় অনুভূতি, এই দুই মিলে যে হ্যালিউসিনেশন, তা থেকেই ওর মনে হয়েছে আততায়ীর পদশব্দও তিনি শুনেছেন। ওর মতো দিলখোলা মানুষের সঙ্গে একটু কথা বললেই উনি বুঝে নেবেন মন গড়া মিথ্যের উৎপত্তিটা কি কারণে আর কি পরিবেশে। তবে হ্যাঁ, উনি বড় বেশি বড়াই করেন নিজের ভাইটালিটি নিয়ে, সেটাই ওকে মেরেছে। এই বয়সে একটু ব্রেক কষে চলাটা দরকার, কিন্তু উনি তো বড় একরোখা। নার্ভের অবস্থা শোচনীয়, কিন্তু কিছুতেই তা স্বীকার করবেন না। সমুদ্রের ধারেই ওর 1 বছর থাকা দরকার, মেরিন ড্রাইভে অথবা জুহু বিচে অথবা মালাবার হিলে। জানলার সামনে মই দেখে চোরের কথা সেই যে ভাবতে শুরু করেছিলেন, সেই ভাবনার গাছই ফল আর ফুল ছড়িয়ে গেছে পরেও। মিথ্যে কল্পনার ফল আর ফুল। ভ্রমর সরকার আর চোখে ডক্টর বাগচির দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, টাকার ব্যাগটা জানলা দিয়ে বাগানে ফেলে দিয়েছিলেন গজানন, তাই তো বললেন? হ্যাঁ, সেটাই তো বলছি। তাহলে সেই টাকাগুলো কোথায়? টাকা, রাইট।
ডক্টর আর পুলিশ যখন সান্যাল সাহেবকে নিয়ে ব্যস্ত তখন সেই হট্টগোলের মধ্যে ঝোপের মধ্যে থেকে ব্যাগ আর ফাইল দুটোই হাওয়া করে দিয়েছেন শ্রীযুক্ত গজানন। সেই টাকাগুলো কি পুলিশ উদ্ধার করেছেন? করেছে, গজাননের গজাবাস থেকে। এবার সরাসরি ডক্টর বাগচির চোখে চোখ রেখে ভ্রমর বলল, কিন্তু আমি যে 3 বার একটা চাপা ধপ 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 আওয়াজ শুনতে পেয়েছিলাম। আফটার থট, আপনার উদ্বেগ মেশানো ঝোড়ো রিপোর্টে একটু ফ্যান্টাসি কল্পনা ঢুকে গিয়েছিল ম্যাডাম। বাগানের গাছের শাখার ঝটপট আওয়াজকে ধপ ধপ আওয়াজ মনে করে অজ্ঞাত সারে আপনার কানে তা চালান করে দিয়েছিলেন আপনি নিজেই। ডাক্তারের চোখ থেকে তখনও চোখ সরায়নি ভ্রমর, সরাননি ডাক্তার সাহেবও। এই অবস্থাতেই নিরুদ্ধ নিঃশ্বাসে ভ্রমর বলল, কিন্তু গজানন যে স্বর্গ মরীচিকা দেখেছিল আমাকে ঘিরে। ডাক্তার বললেন, তাই কি হয়? আমি যে দাম্পত্যের মিলন চুম্বন আপনার জন্যেই ঠিক করে রেখেছি, সেটার কি হবে? আপনারা শুনছিলেন অদৃশ বর্ধনের লেখা স্যালমন সাহেবের সিন্দুক লুট দ্বিতীয় ভাগ। গল্প পাঠে আমি অভিরূপ এবং সায়নী। এরকম আরও রোমাঞ্চকর কিছু গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল উইকলি বেঙ্গলি পডকাস্ট। দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে। স্টে টিউনড।